হারপিক দিয়ে কখনো পায়ে মাসাজ করে দেখেছেন? পায়ে মাসাজ করলে হারপিক দিয়ে কি হয় তা কি জানেন? বন্ধুরা, গাছের গোড়ায় বরফ দিলে কি হবে সেটা কি জানা আছে? ছুরিবটি ছাড়া মাত্র একটা চিমনির সাহায্যে কখনো মাছ কেটে দেখেছেন? বন্ধুরা, আমের মধ্যে লবণ দিলে কি হবে তা কি জানা আছে? ননস্টিকি প্যান কিভাবে নতুন করে রাখতে হয়, কিভাবে ননস্টিকি প্যানের কালো ভাবটা না উঠিয়ে নতুনের মতন সারা বছর রাখবেন তার টিপস কি জানা আছে? সমস্ত বাসন মাজার জন্য মাত্র একটা সুই হলেই হবে। একটা সুই দিয়েই ঘরে সব বাসন কিন্তু আপনারা মেজে ফেলতে পারবেন। বন্ধুরা, ঘরে যদি জামা কাপড়ের ক্লিপ থাকে অবশ্যই বটিতে লাগিয়ে দেখবেন, বটির ধার ফিরে আসবে। এরকম ধামাকাদার অনেক টিপস নিয়ে আজকে কিন্তু আবার চলে এসেছি। এই গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। চলে এসেছি আবার অনেকগুলো টিপসের ভিডিও নিয়ে। বন্ধুরা, রাত্রেবেলায় আমি এরকম বরফ এক বাটি বানিয়ে রেখেছিলাম। এই বরফ দিয়ে কি করব বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি। এত গরমে সকাল সকাল ঘুম থেকে উঠে, মানে এই বরফটা রাত্রে আমি ফ্রিজে দিয়ে শুয়ে পড়েছিলাম। এখন সকাল বাজে 6:30 কি 7টা। এখন তো জানোই বন্ধুরা, গরমের সময় 5টা বাজলেই রোদ্দুর বেরিয়ে যায়। তো 6টার সময় ঘুম থেকে উঠে আমি এই বরফ ভেজানো পানিটা, মানে বরফ গলানো পানিটাকে, বরফটাকে ভেঙে টুকরো টুকরো করে প্রত্যেকটা গাছের গোড়ায় এই ফ্রিজের ঠান্ডা জল একদম বার করা ভোরবেলায় উঠেই আমি গাছের গোড়ায় কিন্তু বন্ধুরা দিয়ে দেই। এতে কি হয়, সারা দিন কিন্তু গাছের যে মাটিটা তাপ হলেও এরা কিন্তু নেতিয়ে যায় না, আর এদের কিন্তু শরীরে একটা আলাদা পাওয়ার থাকে। সারাদিন ট্যাঙ্কিতে কিন্তু গরম জল হয়ে থাকে, তো ট্যাঙ্কির গরম জল না দিয়ে যদি একটু বরফের জল বা ফ্রিজে ঠান্ডা চিল জলগুলো দিয়ে যদি গাছগুলোকে স্নান করিয়ে দেওয়া যায়, গাছের কিন্তু একদম পাতাগুলো পুড়ে যায় না বা গাছের পাতাগুলো ঝিমিয়ে যায় না। দেখো, এত গরমেও আমার এই ছোট্ট গোলাপ গাছটায় 3খানা গোলাপ ফুল উঠেছে। এই গরমে আম খেলে কিন্তু বেশিরভাগ মানুষের কমপ্লেন আসছে যে আমাদের দানা বেরোয়, ফোড়া হয়। তো আম যখন বাজার থেকে আনবে বন্ধুরা, আমের মধ্যে কিন্তু একটা গরম থাকে। সেই গরমটা দূর করার জন্য ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি একদম চিল ডিপ ফ্রিজে রাখা বা কোনো ঠান্ডা একদম চিল পানি, আর যদি চিল পানি না থাকে তো ফ্রিজ থেকে কিছু বরফ বার করে এইরকম ভাবে বন্ধুরা আমগুলোকে, যে বোটার অংশটা ওগুলো ডুবিয়ে এইভাবে ভিজিয়ে রাখবে। এর সাথে আরও একটা জিনিস দেবে, সেটা দিলে কি হবে, আমটা যদি টক থাকে তো টক আমটা মিষ্টি হবে। এর মধ্যে সামান্য নুন দিয়ে দিতে হবে বন্ধুরা। নুন দেওয়ার পরে যেটা করবে, দুটো টিপস ফলো করবে বন্ধুরা, কোনো দিন আম খেয়ে ফোড়া হবে না। এই নুন জল আর বরফ জল দিয়ে ভিজিয়ে রাখার পরে দেখবে বন্ধুরা, 1 ঘন্টা মতন ভিজিয়ে রাখলেই দেখবে আমগুলো ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে বন্ধুরা জলটার মধ্যে দেখবে একটা ফেনা ফেনা হয়ে গেছে, মানে আমের যত গরম সব কিন্তু বেরিয়ে গেছে। এবার দেখো, এর মধ্যে কাঁচা আর পাকা দুটো আমি আছে, অল্প পাকা অল্প কাঁচা, মানে পুরোটা পাকাও আছে আবার অল্প পাকা কাঁচা আছে। তো যেগুলো পুরো পাকা আম সেগুলো আমি ফ্রিজে রাখবো, আর যেগুলো কাঁচা আছে অর্ধেক সেগুলো কিন্তু আমি বাইরে রাখবো বন্ধুরা। আর একটা কথা তোমাদেরকে বলি, অনেকেই ফ্রিজের আম রেখে খেতে পছন্দ করো, আমিও ফ্রিজে আম রেখে খেতে পছন্দ করি। তো ফ্রিজে অবশ্যই আম রাখবে। তো কিরকম রাখবে আমি বলি, যেগুলো একদম পাকা সেগুলো ফ্রিজে রাখবে, যে 1 দিন 2 দিনে খেয়ে ফেলবে এগুলো রাখবে, আর যেগুলো কাঁচা ওগুলো বাইরে রাখবে। যখন এই পাকা আমগুলো শেষ হয়ে যাবে তখন ওই কাঁচা কাঁচা যেগুলো রেখেছো ওগুলো রাখবে। বন্ধুরা, বেশিক্ষণ ফ্রিজে আম রেখে দিলে আম কিন্তু পোকা হয়ে যায়। তো তোমরা বন্ধুরা এটা যদি না জানো, তোমরা এই টিপসটা জেনে নাও, তোমাদের কাজে লাগবে। বন্ধুরা, এরকম ছোট ছোট মাছ কাটতে আমাদের কিন্তু খুবই অসুবিধা হয়। অনেকেই ছাই ব্যবহার করো যারা গ্রামের দিকে থাকো, আর যারা শহরে থাকো ফ্ল্যাটে, তারা কিন্তু বেশিরভাগই বাজার থেকে কিনে নিয়ে, যখনই বাজার থেকে মাছ আসবে তখন কিন্তু একটা গামলায় প্রথমে মাছগুলোকে ভিজিয়ে রাখবে। ভিজিয়ে রাখলে আঁশগুলো নরম হবে, আর তারপরে এইভাবে ছিলনি দিয়ে হালকা ডলা দেবে বন্ধুরা, দেখবে মাছের আঁশ উঠে আসছে। আর তোমাদেরকে একটা কথা বলি, তোমরা অনেকেই করো, আমিও করে থাকি এই কাজটা। মাছ ধরো সকাল 9টার সময় বাজার থেকে আনা হয়েছে, আর আমরা দুপুর 2টোর সময় কাটছি। তো এই জিনিসটা কিন্তু আমিও করে থাকি। তো এটা করবে না, মাছ যখনই আনবে তখনই কেটে দেবে, নাহলে মাছের পেট নরম হয়ে গেলে মাছের আঁশ ছাড়াতে সমস্যা হয়। তো ডানাগুলো কাঁচি দিয়ে কেটে নিলাম পুরোটা, এরপরে আমি কিন্তু আঁশ ছাড়িয়ে কাঁচি দিয়ে পেটটাও কেটে নিলাম। তো ছুরি বটি ছাড়া কিন্তু আমি মাছটাকে পুরোপুরি কেটে নিলাম। আমাদের এখন কিন্তু সবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ, দাঁড়িয়ে ঘর মোছা, দাঁড়িয়ে বাসন মাজা, দাঁড়িয়ে রান্না করা, দাঁড়িয়ে ঘরের সমস্ত কাজ কিন্তু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে করি। তো দাঁড়াতে দাঁড়াতে কিন্তু আমাদের এই পায়ের গোড়ালিটা ধরে নাও একদম টায়ার্ড হয়ে যায়। তো বন্ধুরা, এই পা টায়ার্ড হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের এই পায়ের যে গোল অংশটা, গোড়ালিটা প্রচণ্ড পরিমাণে পেইন হয় রাত্রিবেলায়। তো এই পেইন থেকে বাঁচার জন্য তোমাদেরকে আজকে একটা টিপস বলি। হারপিক আর গ্লিসারিন দুটো মিক্স করে নেবে বন্ধুরা। আমি ভিডিওটা স্কিপ করে ফেলেছি, মানে আমি ক্যামেরা আজকেও ভুল করে অন করেছি, আবার ভুলে গেছি, অন হয়নি। তো যাই হোক, আমি এর মধ্যে গ্লিসারিন আর হারপিক নিয়েছিলাম, এটা দিয়ে আমি পায়ে কিন্তু মাসাজ করেছি। আর এই যে নোকের কুনি যাদের হয়ে থাকে, নোকের কুনির সমস্যা যাদের হয়, সেই নোকের কুনিকে কিন্তু হারপিক দিয়ে তোমরা বন্ধ করতে পারো। হারপিক দিয়ে দিলেই কিন্তু নোক কুনিটা তোমাদের সেরে যাবে অনেকটা ভালো। যাদের হাত পা ফাটে ঘন ঘন, তারা কিন্তু গ্লিসারিনের সাথে এই হারপিক মিশিয়ে ব্যবহার করতে পারো বন্ধুরা, তাহলে কিন্তু পা ফাটা থেকে তোমরা দূরে থাকবে। এবার 5 নম্বর টিপস তোমাদের বলি, আমরা সবাই এই ভুলটা করি, শুধু আমি নয় তোমরাও করো। এই দুটো ফ্রাই প্যান, একটা বয়স হয়েছে 4 মাস, একটা বয়স হচ্ছে 3 মাস। তো দেখো বন্ধুরা, দুটোর মধ্যে কতটা তফাৎ। ওই ফ্রাই প্যানটার যে চামড়াটা দেখো, উপরের কালো অংশটা একদম ড্যামেজ হয়ে গেছে, আর এই ফ্রাই প্যানটা দেখো একদম এখনো মনে হচ্ছে নতুন, আজকে কিনে নিয়ে এসেছি। আমি এই ভুলটা করে ফেলেছি, আমি জানতাম না। তো তোমাদের সাথে এই ভুলটা আমি শেয়ার করি যাতে তোমরা এই ভুলটা না করো। সবার প্রথমে যখন আমরা ফ্রাই প্যান বা ননস্টিকি যে কোনো বাসনে রান্না করি, সেই ননস্টিকি বাসনগুলো কিন্তু বন্ধুরা আমরা রান্নার সাথে সাথেই ভিজিয়ে দিই।
ধরো কড়াই থেকে রান্না করে নামালাম, নামানোর সাথে সাথে এরকম তার বা খোসা দিয়ে আমরা কিন্তু মাজতে থাকি। গরম অবস্থায় কখনো ননস্টিকি প্যান মাজবে না, বা গরম অবস্থায় ননস্টিকি প্যানের মধ্যে জল দেবে না, তাহলে কিন্তু তোমাদের এরকম হবে। ননস্টিকি প্যান যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয় ততক্ষণ পর্যন্ত মাজবে না। আর ননস্টিকি প্যান ব্যবহার করার জন্য সব সময় এরকম স্পঞ্জ ব্যবহার করবে মাজার জন্য, কখনোই তার ব্যবহার করবে না। আর রান্নার জন্য সবসময় কাঠের খুন্তি ব্যবহার করবে, কখনো স্টিল ব্যবহার করবে না, তাহলে ননস্টিকি প্যান তোমাদের সারা জীবনই এরকম নতুন থাকবে। রসুন কিন্তু বন্ধুরা এই গরমে শুকিয়ে যায়, বেশিরভাগ সময়, অনেক সময় পচে যায়, কালো হয়ে যায়। তো এই রসুন কিভাবে সংরক্ষণ করলে অনেকদিন ভালো থাকে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমে তো রসুনগুলোকে ছাড়িয়ে নেবে, মানে রসুনগুলো গোটা অবস্থায় রাখবে না, রসুনগুলোকে এরকম ঝুড়ো কোয়াগুলোকে ঝুড়ো করে নেবে, মানে খুলে নেবে। খোলার পরে যত রসুনের ছিলকাগুলো থাকে সাদা সাদা চামড়াগুলো, ওগুলো কিন্তু ভুল করেও রাখবে না, ওগুলো সমস্ত কিন্তু ফেলে দেবে বন্ধুরা, ফেলে দেবে। আর তারপরে কি করবে, যে কোনো পুরোনো কন্টেনার নিয়ে নেবে, যে কন্টেনারগুলো ফেলে দাও, ভাঙা কন্টেনার, সেগুলো একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে দেখো বন্ধুরা কত বড় গুরুত্বপূর্ণ কাজ করব। প্লাস্টিকটাও কিন্তু আমার ফেলে দেওয়ারই ছিল, এই প্লাস্টিকের রসুনটা আনা হয়েছে। তো আমি প্লাস্টিকটা ফেলে না দিয়ে আর এই কন্টেনারটা ফেলে না দিয়ে কি করলাম দেখো, একটা চুড়ি পরিয়ে দিলাম রসুনে। আর চুড়ি পরিয়ে দেওয়ার পর এইভাবে কিন্তু আমি একটা ডিব্বা বানিয়ে নিলাম। আর এটা কিন্তু রান্নাঘরের যে কোনো একটা কোনায় আমি রেখে দেবো। আর এভাবে রাখলে রসুনের ভিতরে হাওয়া ঢুকবে আর কোনো কিন্তু পচার সম্ভাবনা থাকবে না। এরপরে আমি কি করব, 1 চামচ নুন আর 1 চামচ চা পাতা নেব। এই নুন আর চা পাতা দিয়ে আমি কিন্তু রসুনটাকে সুন্দর করে রাখবো। এবার এই নুন চা পাতা দেওয়ার কারণে আমার এই চা পাতা আর নুনের যে একটা কার্যকরী ক্ষমতা, সেটা কিন্তু আমার রসুনটাকে ভালো করে রাখবে। নুনের কারণে কোনো ফাঙ্গাস লাগবে না রসুনে, আর চা পাতার কারণে রসুনটা একদম সতেজ থাকবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। নিতে হবে দুটো জামা কাপড় শুকনোর ক্লিপ, ঠিক এইভাবে যেভাবে আমি করছি দেখো, দুটো ক্লিপ ঠিক এইভাবে নিচের পোর্শনটা শ্যাম্পু পাতার লাগিয়ে দিতে হবে। আর তারপরে যেখানে ইচ্ছা সেখানে রেখে দিন, এক ফোঁটাও শ্যাম্পু পড়বে না, জায়গাটাও পরিষ্কার থাকবে, একদম নোংরা হবে না। আমরা যখন হ্যান্ড ওয়াশ ব্যবহার করি, আমরা হোক আর বাচ্চা হোক, বেশিরভাগ কিন্তু বাচ্চারা এই দুষ্টামিটা করে। যখন হ্যান্ড ওয়াশটা এরকম থাকে তখন কিন্তু পুশ করলেই অনেকটা বেরিয়ে যায়। তো বারবার বাচ্চারা কিন্তু এই কাজটা করে থাকে, ঘুরতে ফিরতে এসে হ্যান্ড ওয়াশ বার করে হাত ধোয়, কোনো বাহানা পেলেই হাত ধোবে হ্যান্ড ওয়াশ দিয়ে। তো আমি কিন্তু বাড়িতে সবসময় এইভাবে হ্যান্ড ওয়াশ রাখি। এই যে একটা রাবার ব্যান্ড দেখছো চুলের গার্ডার, এটা কিন্তু আমি এই হ্যান্ড ওয়াশের মাথায় বেঁধে রাখি। বেঁধে রাখলে কি হবে বন্ধুরা দেখো, যখন বাধা ছিল না তখন কিন্তু একবার পুশ করলে অনেকটা বেরিয়ে যাচ্ছিল, আর এখন দেখো একবার পুশ করলে যতটুকু প্রয়োজন ততটুকুই বেরোবে। বাচ্চারা যতই টিপুক না কেন, যতটুকু প্রয়োজন ততটুকুই হ্যান্ড ওয়াশ বেরোবে, মানে একটা ডিব্বা দিয়ে পুরো 1 মাস চালানো যাবে। তো বলো বন্ধুরা, এই টিপসটা তোমাদের কেমন লাগলো? নতুন করে কোনো স্ট্যান্ড না কিনে বন্ধুরা পয়সাটাকে কিন্তু বাঁচিয়ে নিতে পারো। টেপ তো সবার ঘরেই থাকে, কারণ আমাদের টেপটা অনেক কাজের জিনিস, তো টেপ সবার ঘরেই থাকে। এরকম টেপের যে রাউন্ডটা থাকে ওর মধ্যে কিন্তু ফোন ঢুকে আমরা সুন্দরভাবে ভিডিও বানাতে পারি। এখন দেখো রান্নাঘরে আমি এখন রান্না করবো, তো আমি লাইভ অন করেছি দেখো, আর আমার কাছে স্ট্যান্ড নেই, আমি কিন্তু ঠিক এইভাবেই লাইভ অন করে আমি কাজও করতে পারি বন্ধুরা, আর তোমাদের সাথে গল্পও করতে পারি। তো বন্ধুরা তোমরাই বলো টিপসটা কিরকম লাগলো। প্রথমে হাতটা আমি ভালো করে ভিজিয়ে নেব, ভিজিয়ে নেওয়ার পরে তারপরে ধূপকাঠিটাকে ভালো করে মুছে নেব, ধূপকাঠিটা যাতে পুরোটা ভিজে যায়। ধূপকাঠি এরকম ভিজিয়ে জ্বালালে বন্ধুরা অনেকক্ষণ জ্বলে, যতক্ষণ জ্বলবে ততক্ষণে তোমাদের পুজো হয়ে যাবে। বা রান্নাঘরে যদি কখনো রান্না করো, রান্নাঘরের স্মেল দূর করার জন্য ধূপকাঠিটা কিন্তু অনেক কার্যকরী। এরপরে ধূপকাঠিটা যদি এইভাবে জ্বালাও তাহলে ধূপকাঠি জ্বলার সময় অনেকটা টাইম তোমরা পাবে, মানে ধূপকাঠিটা আস্তে আস্তে জ্বলবে। আর তারপরে দেখো স্ট্যান্ড যখন আমার কাছে নেই তখন আমি কি করব, এরকম পুরোনো তালা ফেলে না দিয়ে এই তালার মধ্যে কিন্তু ধূপকাঠি স্ট্যান্ড আমরা বানিয়ে নিতে পারি। আর যাতে ধূপকাঠির ছাইটা উড়ে না যায় তার জন্য কিন্তু আমি সামান্য পরিমাণ প্লেটের মধ্যে জল দিয়ে দিলাম। এবার তোমরাই বলো এই ধূপকাঠি স্ট্যান্ডটা কেমন হয়েছে। তালার মধ্যে যে এইভাবে ধূপকাঠি জ্বালানো যায় কে কে জানতে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে। এরপরে দেখো বন্ধুরা চলে এলাম বটি নিয়ে। দেখো কালকে কাঁচা কলা কেটেছিল মা, তো বটিটার অবস্থা কি। তো আমি নিয়ে এসেছি জামা কাপড় ক্লিপ। হ্যাঁ, এই জামা কাপড়ের ক্লিপ দিয়ে আজকে কিন্তু আমি বটি ধার করে দেখাবো। কিভাবে ধার করবো দেখো বন্ধুরা, সবার প্রথম এই যে সিরিজ কাগজ, যে কোনো হার্ডওয়ার্সের দোকানে তোমরা এটা পেয়ে যাবে। এই সিরিজ কাগজটা একটু মোটা ধরনের সিরিজ কাগজটা নেবে, 2 রকম পাওয়া যায়, এটা একটু মোটা। তো দেখো আমি এবার কি করব, অল্প একটু টুকরো কেটে নেব। কেটে নেওয়ার পরে সুন্দর করে ভাঁজ করে নেব। আর ভাঁজ করার সময় আমরা এটা মনে রাখবো সবসময় ভিতরের দিকেই কিন্তু খসখসা ভাবটা নিতে হবে। আর দেখো বন্ধুরা এইভাবে যদি আমি ঘষি দেখো ডাইরেক্ট, তখন কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে। আমি যদি ডাইরেক্ট ঘষি, এবার দেখো তোমাদেরকে জামা কাপড়ের ক্লিপ দিয়ে যে বলেছিলাম বটি ধার করবো, দেখো কিভাবে ধার করছি। আমরা কি করবো, ডবল ক্লিপ লাগাবো, আর তারপরে একদম ক্লিপের শেষের অংশ পর্যন্ত এই কাগজটাকে ঢুকিয়ে দেবো। আর তারপরে দেখো বন্ধুরা এবার আমি ঘষবো। এবার কিন্তু আর হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না, কারণ বটির মুখের থেকে হাতটা কিন্তু অনেকটা দূরে আছে। এবার দেখো বন্ধুরা ভালো করে ঘষতে কিন্তু একটু অসুবিধা হচ্ছে। দেখো যেহেতু বটিটা শুকনো আর তার মধ্যে আঠা লেগে রয়েছে, যাতে আমার ঘষতে সুবিধা হয় তার জন্য তোমাদের সাথে একটা টিপস এবার শেয়ার করি। ঘষবো অবশ্যই সিরিজ কাগজ দিয়ে, সেম প্রসেসে, কিন্তু তার আগে আমি কি করি দেখো তোমরা শুধু বন্ধুরা। তাও কিন্তু দেখো অনেকটা বোঝা যাচ্ছে যে ধার হচ্ছে, যত জং রয়েছে এই বটির কালো কালো অংশটা দেখো একটু ঘষা দিলেই কিন্তু সুন্দর করে উঠছে। কিন্তু যেহেতু বটিটা শুকনো তাই একটু কষ্ট হচ্ছে। তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো কিভাবে আমি এই বটিটাকে ধার করব।
সিরিজ কাগজটা কিন্তু খসখসা থাকার কারণে বন্ধুরা এই লোহার উপরে ঘষা দিলেই যত জং কিন্তু উঠে যায়, আর জং উঠে গেলে বটিটা কিন্তু এমনিই পুরোনো ধারটা আবার ফিরে আসে। বাজারে গিয়ে হাজার হাজার টাকা খরচা না করে ঘরে বসে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে আমরা আমাদের ঘরে অনেক কাজ করে নিতে পারি আর নিজেদের ঘরের সংসারের টাকা বাঁচিয়ে নিতে পারি। এবার দেখো বন্ধুরা, সবার প্রথম দেবো বটির মধ্যে হলুদ, হলুদের পরে দেবো নুন, নুনের পরে দেখবো সামান্য কলগেট, আর তারপরে একটু জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব, ভিজিয়ে নেব। এরপরে দেখো ক্লিপের নিচের অংশটাকে একটু চাপ দিয়ে ব্রাশের মতন বানিয়ে এবার ঘষবো। দেখো এইভাবে ক্লিপ দিয়ে ঘষছি বলে বন্ধুরা আমার হাতটা কিন্তু কাটছে না। আমি যদি ডাইরেক্ট ওইভাবে ঘষতাম তাহলে কিন্তু হাতটা কাটার সম্ভাবনা থাকলো। এবার দেখো বন্ধুরা বটিটাকে ধুয়ে নিয়ে এসে সামান্য একটু সর্ষে তেল লাগিয়ে দিয়েছি। এবার তোমরা বলো কিরকম লাগছে আমার বটিটা। আর একটু ঘষলে আরো ভালো হতো, আমার কাছে যেহেতু টাইম কম ছিল তাই জন্য কিন্তু আমি অল্প ঘষা দিয়েছি। আর অল্প ঘষা দেওয়াতেই দেখো বন্ধুরা বটিতে কিন্তু একটা শাইন চলে এসেছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। তোমরা কি এই টিপসটা কখনো আগে করেছো সেটাও আমাকে অবশ্যই জানাবে যে তোমরা করেছিলে কিনা। বটিতে ধার তো ফিরে এসছে আর সাথে বটিতে একটা শাইনিং এসে গেছে। তেল রাখার কারণটা হলো যাতে লোহাটা দ্বিতীয়বার আর জং না লাগে। এবার এই বাসনের মধ্যে এখন আমি কত নোংরা বার করে তোমাদের দেখাবো। তোমাদের মনে হচ্ছে পরিষ্কার বাসন, না বন্ধুরা এটা পরিষ্কার বাসন নয়। দেখো বাসনের এই যে পিছনের অংশটায় নিচের দিকে একটা ভাঁজ থাকে সরু, এতে কিন্তু অনেক রকমের ময়লা থাকে আর সেগুলো বার করার জন্য স্কচ ব্রাইট দিয়ে মাজলেও কিন্তু যায় না। বার করবে কে জানো, একটা সামান্য সুই। হ্যাঁ এই সুইটাই তোমাদের এই বাসনটাকে মেজে দেখাবে কিভাবে। দেখো সুইটাকে নিয়ে এই বাটির কোনাগুলোতে ভালো করে ঘষে নিতে হবে, আর ঘষে নিলে কিন্তু অনেক ময়লা বেরোবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরাও তোমাদের বাড়ির বাসনগুলোকে পরিষ্কার করবে। বাসন ধোয়া মাজার পরেও যদি এত নোংরা থাকে এই নোংরাগুলো কিন্তু আমাদের পেটের মধ্যেই চলে যায়, যেহেতু খাওয়ার সময় আমরা প্লেটে বা বাটিতে হাত দিই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর লাইক করতে কিন্তু বন্ধুরা ভুলো না। আল্লাহ হাফিজ।